দর্শক, ইরান ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ফরিদুল আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। এই যে বহুদিনের বৈরিতার আরেকটা নতুন রূপ হিসেবে আমরা ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতটি দেখতে পাচ্ছি, সেখানে স্যার একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হচ্ছে, এটি কি আসলে আঞ্চলিক যুদ্ধের শুরু বলবেন, নাকি মধ্যপ্রাচ্য নিয়ে এই যে বৈশ্বিক পরাশক্তির মধ্যে একটা বিভক্ত অবস্থার প্রতিফলন, কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটি শুরু হয়ে গেল গত শুক্রবার থেকে, এই যুদ্ধটিকে আমি আঞ্চলিক যুদ্ধের শুরুও বলবো না, আমার বৈশ্বিক পরাশক্তিগুলোর মধ্যে যে প্রতিযোগিতা সেটিও বলবো না। এই দুটির কোনোটাই না বলে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই বর্তমানে যে অবস্থা, এটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা দ্বিপাক্ষিক একটি যুদ্ধ শুরু হয়ে গেল। এখানে অন্য কোনো আঞ্চলিক যে পার্টিগুলো এগুলোর সাথে কিন্তু সম্পৃক্ত হয়নি। সেই দিক দিয়ে আমরা যেটি মনে করছি, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা দুই পক্ষের একটি যুদ্ধ। তবে এখানে একটি মানে অবাক করার বিষয় বলা যায় না, এটা অনেকটা এক্সপেক্টেড যে ইসরায়েলের সাথে কিন্তু বরাবরের মতো এবারও মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। এবং আমরা যেটি জানলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রই শুধু নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে শিল্পোন্নত দেশগুলো আছে জি7 এর যে সাম্প্রতিক বৈঠক থেকে আমরা যেটি জানলাম, তাদের পক্ষ থেকেও কিন্তু এই যুদ্ধে ইসরায়েলকেই প্রকারান্তরে সমর্থন দেওয়া হয়েছে এই মর্মে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। অর্থাৎ যে বিষয়টি এখানে বোঝা যাচ্ছে যে এবং সেখানে অন্যান্য যে পরাশক্তিগুলোর কথা আপনার প্রশ্নে যেটি বললেন, লাইক রাশিয়া, চায়নার মতো দেশগুলো, তাদের কিন্তু অবস্থা এখানে স্পষ্ট না। অর্থাৎ তারা ইরানকে মাঝখানে বলেছে যে একটু মানে তারা আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার পক্ষ থেকে যে এই যুদ্ধের ক্ষেত্রে তারা মধ্যস্থতা করতে চায়, কিন্তু ইরানের পক্ষ নিয়ে, ইসরায়েলের বিপক্ষ নিয়ে এই ধরনের কোনো অবস্থা তাদের দিক থেকে নাই। সুতরাং আমরা যদি দেখতে পাচ্ছি এখানে পরাশক্তিগুলোর মধ্যে একটি অংশ তারা কিন্তু সরাসরি ভাবেই ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং আরেকটি অংশ তারা কিন্তু ইরানকে সরাসরি সমর্থন দেয়নি। সুতরাং কার্যত আমরা যেটি মনে করছি, ইরান তো একাই রয়ে গেছে এবং একা অবস্থায় এই যুদ্ধটিকে তারা টেনে নিয়ে যাচ্ছে। এবং এখানে আমরা আবেগের বশবর্তী না হয়ে যদি বাস্তব অবস্থায় বিশ্লেষণ করতে যাই, তাহলে যে বিষয়টি এখন সবার সামনে চলে আসছে, ইরান জি স্যার, আপনি যেটি বলছিলেন যে জি7 এর নেতারা আজকে আমরা দেখতে পেলাম যে ইসরায়েলের প্রতি আসলে সমর্থন ব্যক্ত করেছেন, কিন্তু ওইভাবে আসলে ইরান নিয়ে বরাবরই যে সৌদি আরব, জর্ডান, কাতার কিংবা এই যে মুসলিম বিশ্বের যে দেশগুলো আছে তাদেরকে কিন্তু আসলে সমর্থনের ব্যাপারে নীরবতাটাই আসলে আমরা পরিলক্ষিত হতে দেখতে পাই। তো এই যে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি কিংবা জনমত সৃষ্টির ব্যাপারে ইরানের পক্ষ নিতে কিংবা ইরানকে সমর্থন দিতে যে মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে যে একটা প্রশ্ন আসলে আগেও ছিল, এখনো তাদের একটা নিশ্চুপ ভূমিকা, সব মিলিয়ে এটিকে আসলে কিভাবে দেখেন? এটা কি রাজনৈতিক কৌশল নাকি ভয় বা কোনো শঙ্কা থেকে? না, এটি দুটি আছে, রাজনৈতিক কৌশলও আছে, ভয় এবং শঙ্কাও আছে। রাজনৈতিক কৌশলটি আপনি যদি একটু মনে করে দেখেন, গত মাসে অর্থাৎ মে মাসের 13 থেকে 16 তারিখ পর্যন্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার এই দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম বিদেশ সফর হিসেবে তিনি মধ্যপ্রাচ্যকে বেছে নিলেন। তখন তিনি সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত সফর করেন। এবং এখানে একটি খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তারই সফরে কিন্তু তিনি রেকর্ড পরিমাণ যে চুক্তি স্বাক্ষর করেন, বিশেষ করে সৌদি আরব এবং কাতারের সাথে। এবং যে চুক্তির একটি বড় অংশই হচ্ছে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা করবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই দেশগুলো। সুতরাং এখানে যেটি বলা যাচ্ছে যে এরকম একটি কিছু হতে যাচ্ছে, এরকম কিছু আজ করতে পেরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার আগেই সৌদি আরব, কাতার এবং আমিরাতের সাথে তার যে সম্পর্ক সেটাকে একটু রিভাইভ করে নিয়েছে। এটি একটি বিষয় রয়েছে। আর অপরাপর মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা যেটি বললেন, তাদের মধ্যে একটি ভয়ও আছে। সৌদি আরব, কাতার, আরব আমিরাত এবং জর্ডানের কথা আপনি বললেন, ভয় তো আছে। ভয় হচ্ছে যে সেসব দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় তথাকথিত গণতান্ত্রিক সরকার নেই। সুতরাং তাদের টিকে থাকার প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র যখন যেভাবে চাইবে, যা বলবে সেভাবেই করতে হবে। সুতরাং ওই ভয়টি একটু থেকেই যায়। জি স্যার, আরেকটি বিষয় হচ্ছে যে এখন যে অবস্থা আসলে দেখা যাচ্ছে, সেখান থেকে কি আসলে এটি দীর্ঘমেয়াদী বড় যুদ্ধের দিকে আসলে ধাবিত হতে পারে কিনা? যদি সেটি হয়, তাহলে বাংলাদেশের নীতিগত অবস্থানটা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? বিষয়টি নির্ভর করছে বর্তমানে যুদ্ধের কৌশলের উপরে। যুদ্ধটি একটি কৌশলের উপর নির্ভর করছে এবং কৌশলটি আমাদের কাছে অনেকটাই পরিষ্কার। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন এবং কোনো ধরনের রাগ ভাগ না করে গতকালকে নেতানিয়াহু তো বলেই দিয়েছেন তাদের প্রধান একটি লক্ষ্য হচ্ছে এখন আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা। যে কথাটি ডোনাল্ড ট্রাম্প তার আগের দিন বলেছিলেন যে তিনি নেতানিয়াহুর এই উদ্যোগে তিনি সায় দেননি। অর্থাৎ যেটি মনে করা যাচ্ছে যে ইরান
যে ইসলামিক সরকার যেটি রয়েছে 1979 সালে বিপ্লবোত্তর যে সরকারটি, সেই সরকারটির জায়গায় তারা 79 পূর্ববর্তী সময়ের দিকে যদি ইরানকে নিয়ে যেতে পারে, সেরকম একটি চিন্তায় এখন আমি যেটি মনে করি যে পশ্চিমা দেশগুলো রয়েছে, এবং তারা মনে করে যে ইসলামী যে সরকারটি রয়েছে, সরকার ব্যবস্থা রয়েছে, এই সরকার ব্যবস্থাকে তারা যদি পতন ঘটাতে পারে, তাহলে তারা মনে করতে পারে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী বা পশ্চিমাপন্থী একটি সরকার ব্যবস্থা যদি এখানে কায়েম করা যায়, তাহলে তারা পশ্চিমা দেশগুলো যা বলবে, যেভাবে বলবে সেভাবেই চলবে। সেই ক্ষেত্রে ইরানের দিক থেকে পারমাণবিক অস্ত্রের হুমকি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ইত্যাদি নিয়ে যে সাম্প্রতিক সময়গুলোতে যে অস্থিরতাগুলো চলছিল পশ্চিমা দেশগুলোর সাথে, সেই অস্থিরতা থাকবে না, তারা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। এরকম একটা দিকে তারা যাওয়ার চিন্তা করছে। সুতরাং ওই দিকে তারা যদি খুব দ্রুত সময় যেতে পারে, তাহলে হয়তো তারা যুদ্ধটাকে খুব দ্রুত সময় তারা একটু টানতে পারবে। আর যদি যেতে না পারবে, সেটি যতদিন টানা যায় ততদিন টানা যেতে পারে। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বিত একটি কৌশল, সেই কৌশল হচ্ছে কতগুলো লক্ষ্যের উপর ভিত্তি করে তারা লক্ষ্যকে যদি অ্যাচিভ করতে পারে, যত দ্রুত অ্যাচিভ করতে পারে, যুদ্ধ তত দ্রুত থেমে যাবে। এবং যদি যতদিন সময় লাগে, যেটা তাদের কথা থেকেই বোঝা গেছে, ততদিন সময় লাগবে। আমার কাছে মনে হচ্ছে খুব বেশি দিন এই যুদ্ধটি হয়তো যাবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ইরান ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ফরিদুল আলম।